মোদির দ্বৈত রূপ, নিজ দেশে বেখেয়াল, অন্য দেশের জন্য সাধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো দীর্ঘ সময় ধরে ভারত শাসন করে চলেছেন। যিনি ২৬ মে ২০১৪ সাল থেকে একাধিকবার নির্বাচিত হয়ে টানা প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। এর আগে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বোঝাই যাচ্ছে তার মধ্যেও একটা স্বেচ্ছাচারী ভাব রয়েছে। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলে হিতাহিত জ্ঞান শূন্য হয় মানুষ। প্রোটোকল, সম্মান আর ক্ষমতার লোড তারা বইতে পারে না, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং ন্যায় বিচার করতে ভুলে যায়। তাই তো উন্নত বিশ্বে দেখা যায় দুবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। সেভাবেই আইন তৈরি করা আছে দেশগুলোয়। গেল ১৬ আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদির টেলিফোনে আলাপকালে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা কথা হয়। তার মধ্যে প্রাধান্য পায় বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নিয়ে। ঠিক সে সময় ডক্টর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামীপন্থীরা ইচ্ছে করেই প্রোপাগান্ডা ও গুজব ছড়াতে শুরু করে যে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর করা ও আগুন দেওয়া হচ্ছে। এই সম্পর্কিত কিছু ভিডিও ও স্টিল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মাত্রই ক্ষমতা হাতে নেয়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কিছু বিপ্লব বিরোধী মানুষ। পরবর্তীতে প্রমাণিত হয় হাসিনার পদলেহনকারী ওই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো নিজের মতো করে ভিডিও বানিয়ে অভিনয় করিয়ে ওই সকল ভিডিও ও স্টিল ছবি ছড়িয়ে দিয়েছিল, যাতে করে প্রতিবেশী দেশ ভারত মনে করে সত্যি সত্যি বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন চলছে। আসলে সব ভুয়া ও মিথ্যে। এই ধরনের মিথ্যে ও বানোয়াট ভিডিও, ছবি ও সংবাদ খুব ফলাও করে ভারতীয় মিডিয়াতেও প্রচার হতে দেখা যায়, যা ওই দেশের উচ্ছন্নে যাওয়া হলুদ সাংবাদিকতাকেই পরিচয় করিয়ে দেয় বিশ্ববাসীর কাছে। প্রকৃতপক্ষে হিন্দুদের উপাসনালয়, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ছাত্ররা, জামাত শিবির ও বিএনপি সহ অন্যান্যরা রাত্রে করে পাহারা দিতে দেখা যায়। তারপরও ভারতের নরেন্দ্র মোদী ওই টেলিফোন আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উদ্বেগের কথা ব্যক্ত করেন, যা না করলেও চলত। কারণ বাংলাদেশের যে কোনো মানুষ আমাদের নিজেদের মানুষ। তারা আমাদের ভাই বোন, মা বাবা। তারা আমাদের আত্মীয় স্বজন, হোক সে অন্য কোনো ধর্মের। তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের। এটা নিয়ে মোদির মাথা ঘামানোর কোনো প্রয়োজন মনে করি না আমরা। শুক্রবার ১৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় বাংলাদেশ নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। মোদির এই আগ বাড়িয়ে সুশীল মার্কা কথা, মোড়লগিরি টাইপের কথা যখন ডুম্বুর বাঁধ ও গজলডোবা বাঁধ খুলে দেওয়া হলো তখন কোথায় ছিল? এবং পরবর্তীতে ফারাক্কা বাঁধের সবকটি জলকপাট খুলে দেওয়া হলো তখনও কি তার মনে হয়নি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি, সিলেট অঞ্চল যে ডুবে গেল তাদেরই ছেড়ে দেয়া পানিতে, সেখানে কি হিন্দু জনগোষ্ঠী ছিল না? এত দরদ আমাদের হিন্দু ভাই বোনদের নিয়ে এই পানি ছেড়ে দেওয়ার সময় তা মনে ছিল না? তাছাড়া বাংলাদেশের সাথে নাকি তার খুব মধুর সম্পর্ক। তাহলে এই তার নমুনা সম্পর্কের? আমরা তাহলে ধরেই নিতে পারি শুধু হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে আমাদের প্রিয় বাংলাদেশটাকে নিজেদের করদ রাষ্ট্রে পরিণত করাই মোদি সহ ভারতীয়দের উদ্দেশ্য ছিল এবং এখনও আছে।
তবে হাসিনার সরকারের সাথে করা শুধু ভারতের স্বার্থ রক্ষা করা শত শত চুক্তিগুলোর এখন কি অবস্থা হবে তা ভেবে মোদি চিন্তিত হতেই পারেন। যে হাসিনা বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেছে বলে বলে আর জঙ্গি রাজাকারের ধোঁয়া তুলে ভারতের হাতে নিঃশর্ত সমর্পণ করেছিল, তা আমাদের কাছে এখন দিবালোকের মতো স্পষ্ট। না হলে একজন স্বৈরাচার সরকার প্রধানকে কি করে ভারত সরকার তার দেশে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে? মোদি কি জানেন না দেশকে সীমাহীন দুর্নীতি আর রক্তের সাগরে ভাসিয়ে হাসিনা পালিয়েছে? ট্রানজিট নেয়া, রেল চলাচল অনুমোদন, সীমান্তে হত্যা, বন্দরসমূহ নেয়া, গ্যাস নেয়া, বাংলাদেশে অতিমূল্যে বিদ্যুৎ প্রদান, কত কি না করেছে ভারত সরকার বাংলাদেশটার উপরে। ভারতের জন্য রেমিট্যান্সের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পায় এই বাংলাদেশ থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে, এবং লাখো লাখো ভারতীয় কর্মীরা বাংলাদেশে কাজ করে ওই মোদির দেশে রেমিট্যান্স পাঠায়। একেবারে খুবলে খুবলে খেয়েছে দেশটাকে। তার মতো দ্বিচারী রাষ্ট্রপ্রধান কি করে ডক্টর ইউনূসের কাছে হিন্দুদের নিরাপত্তার জন্য কথা বলে? তার দেশে অর্থাৎ ভারতে 20 থেকে 23 কোটি মুসলিম জনগোষ্ঠী আছে। ওটা তাদেরও দেশ, মাতৃভূমি। সেখানে তাদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে মোদি সরকার, তা কি কেউ জানে না? বিশ্ব মিডিয়ায় প্রতিদিনই কোনো না কোনো খবর আসছেই যেখানে মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। হত্যা করার পর লাশের ওপর দাঁড়িয়ে জয় শ্রীরাম ও কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উল্লাস করা হচ্ছে। মুসলমানদের জন্য হালাল ও বৈধ পশু গরু, ছাগল ও মহিষ শিশুতে সেখানে হাজার হাজার মুসলমানকে পিটিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে টেনে হিঁচুড়ে হত্যা করা হচ্ছে। নামাজ পড়তে দেয়া হয় না, মসজিদে মাইক দিয়ে আজান দেয়া যায় না। সরকারের পুলিশ বা নিরাপত্তা কর্মীরা কোনোভাবে প্রতিহত করছে না বা নিরাপত্তা দিচ্ছে না ধর্মান্ধ মোদির নাগরিকদের দ্বারা নির্যাতিত মুসলমানদের। বরঞ্চ ঐতিহাসিক সব মসজিদ মাদ্রাসা ভেঙে একের পর এক তৈরি করা হচ্ছে মন্দির। সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ মুসলিম ঐতিহ্যবাহী উপাসনালয় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে ধুমধাম করে। সে দেশে যে মুসলমানের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি, তা কি মোদি জানেন না? তার দেশে তার দেশেরই বৈধ নাগরিক ভাই বোন মুসলিম সম্প্রদায়কে নিঃশেষ করে নির্যাতন করে কি করে কোন মুখে ডক্টর ইউনূসকে বলে বাংলাদেশে যেন হিন্দুরা ভালো থাকে? নরেন্দ্র মোদি বুঝে গেছে বাংলাদেশকে আর তার মুঠোয় হয়তো সে রাখতে পারছে না। হাসিনার সাথে মধুর সম্পর্ক ছিল বলে এতদিন তা সম্ভব হয়েছিল, কিন্তু এখন ভারতকে রুখে দেবার শক্তি অর্জিত হয়েছে আমাদের। আমরা সত্যিকার অর্থে ৭১-এ ভয়ঙ্কর কুকুর তাড়াতে দুর্বিনীত নেকড়েকে বন্ধু বানিয়ে ফেলেছিলাম। সেই সময় শেষ। ইসলামোফোবিয়া, জঙ্গি, জামাত, রাজাকার, মুক্তিযুদ্ধ, মুজিব, এই সকল কার্ড খেলার দিন শেষ। এগুলার মানুষ খায় না বলে 5 আগস্ট ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে ঝেঁটিয়ে আরেক স্বৈরাচারের দেশে পাঠিয়ে দেয়া যায়। জনাব মোদি, আপনার দেশেও ছাত্র জনতার আন্দোলন চলছে মৌমিতা দেবনাথ ধর্ষণ ইস্যুতে। এই ঘটনায় যখন আপনার দেশের প্রতিটি রাজ্য উত্তাল, তারই মধ্যে আরও 2 জন তরুণীকে ধর্ষণের দায় আপনি কি করে এড়াবেন? মানবতাবাদী ভারতীয়রা দেখছে কিভাবে বাংলাদেশকে ইচ্ছে করে কোনো পূর্ব বার্তা বা সতর্ক বার্তা না দিয়ে ভাসিয়ে দিলেন। ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলতে আপনার চাল মানুষ বুঝে গেছে। তাই আপনার দেশেও আপনার পতনের জন্য আপনারই বুদ্ধিজীবীরা সমালোচনায় মুখর হচ্ছেন। সে খবর কি রাখেন? ভারতের চারপাশে চীন, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার কিন্তু চোখ রাঙাচ্ছে। সে খবর কি রাখেন মোদিজি? হাসিনার সাথে প্রেম প্রেম খেলা খেলে তাকে বাংলাদেশ বিক্রির বিনিময়ে যে দাদাগিরির এপিসোড সাজিয়েছিলেন, তার পতন হয়েছে। এইসব যে আপনি বোঝেন না একেবারে তাও না। তাই তো ইউনূসের সাথে কথা বলে আপনার মন ভরল না। এই কারণে এবার বাইডেনকে কল করলেন। 26 আগস্টে করা ওই টেলিফোন আলাপে একই রকম কথা বলেছেন মোদি। হিন্দুদের নিয়ে তার খুব উদ্বেগ, অথচ 26 আগস্টেরই খবর ধর্মীয় বিবাদ, ত্রিপুরায় হিন্দু মন্দিরের মূর্তি ভাঙচুরের পর 12টি বাড়িতে আগুন। কোন ঠাসা নাগরিক মুসলমানরা বুঝি আপনার দেশে মূর্তি ভাঙতে পারে? সেই সাহস আছে? এই ধোঁয়া তুলে আবার 12টি মুসলিম বাড়িতে আগুন দিলেন। কথায় কথায় পান থেকে চুন না খসতেই কোনো অপরাধ না থাকলেও শুধু ধর্মীয় পরিচয়ের কারণে আপনার দেশে যা হচ্ছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চাইবার মতো ধৃষ্টতা। বাইডেনকে ফোন করে কোনো ফায়দা হবে না আপনার। আপনার ইসলামোফোবিয়া ও জঙ্গি কার্ড আর কাজ করবে না এখন। দিন পাল্টেছে। যে কোটা আন্দোলনকে বাংলাদেশের হাসিনা সরকার কোনো ধর্তব্যের মধ্যেই গণনা করেনি এবং কেউ বিশ্বাসও করেনি, সেই আন্দোলন 5 আগস্টে যে এক পরিণত বিপ্লবে রূপ নিয়েছে এবং সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। সুতরাং
এমনটা ভেবে বসে না থাকাই ভালো যে ধর্ষণ ইস্যুতে মোদির মসনদও ভেঙে পড়বে না। আর পশ্চিমা বিশ্বসহ আমেরিকার আদরের ও সম্মানের ব্যক্তিটি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বুঝে শুনে পা ফেলাই উত্তম হবে নরেন্দ্র মোদীর জন্য, নচেত আপনার দ্বৈতরূপ নিজ দেশে বেখেয়াল ও অন্য দেশের জন্য সাধু, এই কৌশল আপনার কাঁধে এসে মীর জাফরের পরিণতিতে বর্তাবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।